দর্শক মন্ডলী, আজকে আমরা এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। এই উপজেলাতেই জন্ম নিয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদার, যার রাজনৈতিক আদর্শর পথ ধরে হেঁটে চলেছেন দীর্ঘ সময়। নেতাকর্মীদের বিপদ আপদে থেকে সহযোগিতা করেছেন ফরিদুল কবির তালুকদার শামীম, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়নে চূড়ান্ত হয়েছেন। এই বছরই এই আসন থেকে বিএনপির মনোনয়নের দাবি করেছিলেন আরো একজন সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরুনি। এ নিয়ে কর্মীদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কিনা, কিংবা সাংগঠনিকভাবে সর্বশেষ পরিস্থিতি কি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়ন কিংবা সম্ভাবনা, সবকিছু নিয়ে আজকে কথা বলতে চাই ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের সাথে। জানাতে চাই আপনাদেরকেও। হঠাৎ করে একদিন দেখলাম যে এলডিপি নামক একটি দল গঠিত হলো। এই এলডিপি দল গঠিত হওয়ার সাথে সাথে এরা এলডিপি দলকে সংগঠিত করার জন্য আওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বাবু তালুকদার হিসেবে যাকে চিনেন, উনি কুলামার্কার মিছিল বের করলেন ঘাট অঞ্চলে। ওই সময় টাচ মোবাইল না থাকার কারণের জন্য আমরা রেকর্ডটা আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করতে পারছি না। আরেকজন আছেন যে 1 সাল থেকে 5 সাল পর্যন্ত বিএনপির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন, এবং ওই ব্যক্তিটি দলের কোনোদিনই দুঃসময় অসুবিধার সময়ে দলের কাজে এগিয়ে আসেন নাই। ওই ব্যক্তিটিকেও দেখলাম যে তার বাসা আমার পার্টির অফিসের সামনে। উনি বিভিন্ন জায়গা থেকে লোকজন ডেকে এনে এলডিপির ফর্ম বিতরণ করতেছে। ওই টাইমে আমরা জাতীয়তাবাদী দল আমরা কিছু বাধার সৃষ্টি করেছিলাম, যে একটি দলের ক্ষমতার শতভাগ স্বাদ গ্রহণ করার পরে শেষ সময়ে এসে বিএনপির উপর দায় চাপিয়ে দিয়ে নিজেরা এলডিপি নামক একটি দল গঠন করে সেটাকে সরিষাবাড়িতে শক্তিশালী করবে, সেটা বিএনপি এবং সরিষাবাড়ির সাধারণ মানুষ এটা মেনে নেয় নাই। যথেষ্ট ওনারা চেষ্টা করেছে। একটি সময় ওনাদের নেতৃত্বে এলডিপির একটি কমিটিও সরিষাবাড়িতে গঠন করেছিলেন। পরবর্তী সময়ে আমাদের নেতা কর্মীদের সংগঠনকে শক্তিশালী করার একটি কর্মসূচি আমরা হাতে নিলাম। এই কর্মসূচি নেওয়ার কারণের জন্য এই দলটি আস্তে আস্তে তেমন ভাবে সংগঠিত হতে পারলেন না। কিন্তু ঘাপটি মেরে থাকা কিছু লোক ওই দল যখনকে সংগঠিত করতে না পারলেন, তখন তারা হতাশ অবস্থায় এই 17-18টি বছর অলস জীবনযাপন, শৌখিন জীবনযাপন ওনারা পালন করেছেন। দলের একজন সামান্য কর্মীর খবর ওনারা কোনোদিন রাখেন না। আর যিনি প্রার্থী হয়ে আসছেন উনি তো আসলে এই বিষয়ে কোনো কিছু জানেনই না। দল নভেম্বরের 3 তারিখ, গত নভেম্বরের 3 তারিখে সারা বাংলাদেশের 237টি আসনে আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3 তারিখে মাগরিব নামাজের পরে ঘোষণা দিয়েছেন 237টি আসনে। সেখানে জামালপুর 4 আসন থেকে আমার নাম ঘোষিত হয়েছে। সেটি আমি মনে করি যে স্বাভাবিক। সরিষাবাড়ির নেতা কর্মী এবং সব সাধারণ ভোটার ভাই বোনেরাও মনে করে যে এটি স্বাভাবিক। এই জিনিসটাকে অনেকেই ভালোভাবে নেন নাই। যারা নতুন প্রার্থীর পিছনে গিয়েছিলেন তারা এটাকে খুব ভালোভাবে নেন নাই, আর এটার সংখ্যা খুব কম।
যারা ভুল বুঝাবুঝির মধ্যে দিয়ে কিছুটা আন্ডান অবস্থায় ছিলেন, নমিনেশনটা দেওয়ার পরে এবং আমাদের আন্তরিক চেষ্টার পরিপ্রেক্ষিতে সেই বিষয়গুলো আমি মনে করি যে খুব একটা এখন নেই, অনুপস্থিত। তারপরও যতটুকু আছে আমি এবং আমরা চেষ্টা করতেছি আমরা সবাইকে নিয়ে আগের জাতীয় সংসদ নির্বাচন ধানের শীর্ষে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করতে পারি সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। পাশাপাশি ভোটারদের শরণাপন্ন হচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছি, ধানের শীষের ভোটের কথা বলতেছি। যে আপনার এই যে মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত যে বিষয়টি, এটি জানার পর আপনার বোন সালিমা তালুকদার আরো নিয়ে আপনাকে কোনো শুভেচ্ছা জানিয়েছে কিনা কিংবা কোনো বার্তা আপনাকে দিয়েছে কিনা? শুভেচ্ছা জানানোর জন্য বোধহয় টেলিফোন দিয়েছিল, আমি যেটা জানতে পেরেছি। ওনার শুভেচ্ছা জানানোর অপেক্ষায় আমি ছিলাম না, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। আমার সাথে আমার বোনের দীর্ঘক্ষণ কথা হয়েছে, আমার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে, সামনে আবার কথা হবে। কি ধরনের মেসেজ উনি আপনাকে দিয়েছেন? প্রাথমিক অবস্থায় উনি আশা করেছিলেন যে আমার চাচার মেয়ে সেই হিসেবে হয়তোবা দল বিবেচনা করতে পারে। আসলে দল কোনো জায়গায় আবেগের কোনো বিবেচনা দল করেনি, আমি যতটুকু জানি। আবেগ দিয়ে রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে রাজনৈতিক মাঠে থেকে রাজনৈতিক নেতা কর্মী, এলাকার যারা মানুষ আছে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। যে সম্পর্কটা আমি রাজনীতির দীর্ঘ পথ চলার কারণে 38 বছর এই দলের কর্মী হয়ে কাজ করার কারণে আমি দল এবং জনগণ দুইটাকে এক করে দলকে সংগঠিত করার চেষ্টা করছি এবং মানুষকে সঙ্গে নিয়ে আমি বিগত দিনে আন্দোলন সংগ্রাম আমরা চেষ্টা করেছি। এই জায়গায় বাংলাদেশের কোথাও হঠাৎ করে কেউ এসে 1-2 মাস আগে এসে বিএনপির মনোনয়ন নিবে, সেই পরিবেশ বিএনপিতে বিগত দিনেও ছিল না, বর্তমান সময়েও নেই, আগামী দিনেও থাকার কোনো সম্ভাবনা নেই। শুধু আমার বিষয়ে বলবো না, আমি মনে করি যে দল যে জায়গাগুলোতে প্রার্থী ঘোষণা করেছে দল বিচক্ষণতার সাথে যাচাই বাছাই করেই মাঠ পর্যায়ের জরিপ করেই সেটাকে চূড়ান্ত করেছে। আমি মনে করি যে দল জি, এখন সামনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবং তারপর এই সাধারণ মানুষের হয়ে কাজ করার যে বিষয়টা, যে ক্ষেত্রটা এই সরিষাবাড়ি উপজেলায়, আপনি একটু আমাকে বলবেন যে এই উপজেলায় যে একটা সম্ভাবনাময় একটা উপজেলা এবং এখানে কি কি সমস্যা আছে কিংবা সেই সমস্যাগুলো কোন কোন জায়গা থেকে উত্তরণ করা যায় বা উত্তরণ করলে সাধারণ জনমানুষের সেটা ব্যাপক উপকারে আসবে, এই ধরনের কোনো কিছু একটু বলবেন আমাদেরকে? বিগত দিনে তেমন কোনো উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হয়নি, আর যতটুকু হয়েছে এটা প্রকল্পের নামে কিছু নোংরামি হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ সরিষাবাড়ি মানুষের সঙ্গে মেলামেশা করি, চলাচল করি, বেশ কিছু সমস্যা আমি জানি। এটা একটা দল দেশ পরিচালনায় আসবে, ওই সময় এই কাজগুলা করা হবে, আমি সেটার জন্য অপেক্ষা করি নাই। আমি যতটুকু পেরেছি সামাজিক কলহ বিবাদ আর জমি সংক্রান্ত বিষয় নিজেদের মধ্যে প্রকট আকার ধারণ করেছে। সারা বাংলাদেশের চিত্র কি সেটা আমি ওইভাবে বলতে পারবো না, কিন্তু সরিষাবাড়িতে 5 তারিখের পরে আওয়ামী লীগ এক ভাই করার কারণের জন্য আওয়ামী লীগ আরেক ভাইয়ের জমি জোর করে আপনার
দখল দিয়েছে দখল 17 করেছে। বছর। আরেক ভাই যদি বিএনপির সমর্থক হয়ে থাকেন বা কোনো দলের সদস্য যদি না হয়ে থাকেন, সেই ভাইটাকে 17 বছর জমি বেদখল দিয়ে নির্যাতিত করা হয়েছে। 5ই আগস্টের পর যখন এই নিরীহ ভাইগুলো, যাদের উপর অন্যায় অত্যাচার অবিচার করা হয়েছে, সেই ভাইগুলো মনে করেছে যে জবরদখলের দিন শেষ, এখন ন্যায্যতার দিন ফিরে আসছে। আমাদের যে অধিকার, যে জমা সংক্রান্ত ব্যাপারে, সেটা আমরাই পাবো। এটা আমার কাছে প্রকট আকার ধারণ করেছে। আর সামাজিক যে একটা অবক্ষয়, আমি বললে সমাজ কিভাবে নিবে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেওয়ার জন্য সমাজকে বলবো, সমাজের বেহাল অবস্থা, গ্রামীণ সামাজিক ব্যবস্থা অনেক অধপতন দেখা দিচ্ছে। আসলে আমাকে একটু জানার ইচ্ছা আপনার কাছ থেকে, যে আপনার দর্শন থেকে এর পেছনে মূল কারণ কি, কিংবা আমরা আসলে এই জায়গাটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারি? এই জায়গাটা থেকে যদি আমরা বের হয়ে আসতে হয়, তাহলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে যেতে হবে। শুধু এটা পেপার পত্রিকায় প্রচারের মধ্য দিয়ে দেয় না, কার্যক্রমের মধ্য দিয়া সবাইকে এগিয়ে আসা উচিত। সবাইকে এগিয়ে আসা উচিত। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সরকার নয়, সর্বস্তরের মানুষ যদি একটা সামাজিক আন্দোলন গড়ে না তুলে, তাহলে সামনের দিন আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে সমাজে। আর সমাজের অনেক নিরীহ মানুষ আছেন, যারা আমাদের মতো মানুষের কাছে গিয়ে বিষয়গুলো জানানোর চেষ্টা করেন এবং আমাদের কাছে ভালো একটা মীমাংসা আশা করেন, কিন্তু সেই জায়গাগুলোতেও অনেকের কারণের জন্যই ঝামেলা যাতে শেষ না হয়, চা পানের যে চর্চা কালচার, সেটা যাতে অব্যাহত থাকে, এই কারণের জন্য সমাজে তো কিছু দুষ্ট লোকের আবির্ভাব বিগত দিনেও ছিল, বর্তমান সময়ে আছে। সেক্ষেত্রে স্বামী ভাই, আপনাকে যদি বলতে চাই যে সামনের দিনে ধরে নিলাম আমরা 1 মিনিটের জন্য ধরে নিই আপনি আগামী দিনে এই আসনের সাধারণ জনগণের নির্বাচিত প্রতিনিধি, সেক্ষেত্রে এই উপজেলাটিকে কিভাবে ঢেলে আপনি সাজানোর যে পরিকল্পনা, সেটা কি আমরা একটু জানতে পারি কিনা, সাধারণ মানুষ জানতে পারি কিনা? এখানে সমাজের একটা পরিবর্তন আনতে হবে। আর আপনার যারা বেকার যুবক রয়েছে, আপনি একটা প্রশ্ন আমাকে করেছেন, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন, এটা আপনার খুব জরুরত, যেটা আমাদের 31 দফার মধ্যে যে বিষয়টি এসেছে। এবং উন্নত বিশ্বের দেশগুলোতেও, যেগুলো ডেভেলপিং বা ডেভেলপড, সেই জায়গাগুলোতেও কিন্তু এই যে বেকার ভাতা যেটা বলছেন, সাধারণ জীবন প্রহরাকে এবং বেটার করার জন্য যুগোপযোগী একটা যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করতে হবে। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো সঙ্গে যারাই জড়িত আছেন, এদেরকে আরো আন্তরিক হতে হবে, এদেরকে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিগত দিনে শিক্ষার ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের অবস্থা অত্যন্ত লজ্জাস্কর। এই জায়গা থেকে সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব যে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলমুখী করা, স্যাররা যাতে সঠিকভাবে তাদের পড়াশোনা করাচ্ছে কিনা সেই বিষয়গুলোতে খোঁজ খবর নেওয়া। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, আর এটাকে বিগত 17 বছরে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা থেকে উত্তরণ ঘটাতে গেলে শুধু একজন জনপ্রতিনিধি না, একজন জনপ্রতিনিধি মানুষকে সংগঠিত করে এগুলোর ব্যাপারে পরামর্শ দিতে পারে,
মনে করেন আমার সরিষাবাড়িতে 225-30টি 40টি গ্রাম রয়েছে। প্রত্যেকটি জায়গায় গিয়ে এই সমাজ পরিবর্তন একজন জনপ্রতিনিধির পক্ষে সম্ভব না। হ্যাঁ, একটা জনপ্রতিনিধির পক্ষে সম্ভব, তার যদি আন্তরিকতা থাকে, তাহলে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সাথে করে নিয়ে কথা বলে, যারা সমাজের যুব সমাজ এবং ছাত্র সমাজ বিপদগামী হয়েছে, তাদেরকে কাউন্সিলিং করার মধ্য দিয়ে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলমুখী করা প্রয়োজন, খুব জরুরি। মোবাইল ফোন, এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভও আছে, কিন্তু আমি রাস্তাঘাটে চলাচলের মধ্যে দিয়ে যতটুকু বুঝতে পারি যে বর্তমান ছাত্র সমাজ বা যুব সমাজের যারাই আছেন, তারা পজিটিভ বিষয়গুলো একটু কম দেখার চেষ্টা করেন। এইগুলা থেকে বের হয়ে আসতে হলে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে শুধু তাদের দায়িত্ব না, সমাজ দায় সারাভাবে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যেভাবে দায় সারাভাবে নিজের জীবনকে কাটিয়ে দিতে চান, এইভাবে না করে সমাজকে একটি সুষ্ঠু পরিকল্পনার মধ্যে এনে যদি আমরা একযোগে কাজ করি, সামাজিক আন্দোলন গড়ে তুলি, তাহলে এই সামাজিক বিশৃঙ্খলাটা অনেকটাই কমানো যাবে। নিশ্চয়ই আপনারা জানেন যে সেই সময় ইউনিয়ন পরিষদ ইংরেজের, ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলত। সেই সময় আমাদের দেশের মানুষ ইংরেজি ভাষা সম্বন্ধে এত পারদর্শী ছিলেন না। তখন আমার দাদাকে একরকম জোর করেই ইউনিয়ন পরিষদের, তখন প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করা হতো, সাতপা ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলেন। ওনার বানানোর পরে আমার দাদা নির্বাচিত হয়ে এই সাতপা ইউনিয়নে দীর্ঘ দিন চেয়ারম্যানই করেছেন। উনি ডিস্ট্রিক্ট বোর্ডের সদস্য ছিলেন, উনি এমএনএ ছিলেন। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু অনেক পিছন থেকে আমার দাদা এবং তার বাবারা সামাজিক কিছু কর্মকাণ্ড করতেন এবং আমার দাদারা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে অনেক আগে থেকে মানুষের সেবা করার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় আমাদের পরিবারের আমরা অনেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার পরবর্তী সময়ে আমার চাচা আসলেন, তারপর আবার আরেকজন আসলেন, আমার ভাইয়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, আমার আরেক ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আমিও পৌরসভার চেয়ারম্যান ছিলাম, কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম। আমাকে দল 2008 সালেও দলীয় মনোনয়ন দিয়েছিলেন, 2018 সালেও আমাকে মনোনয়ন দিয়েছিলেন, 2014 সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমাকে দল নমিনেশন দিয়েছিলেন। আসলে এটা কোনোদিন রাজনীতি একটা পারিবারিক কেন্দ্রিক হতে পারে না। জি, আর যদি এটা পারিবারিক কেন্দ্রিকই হতো, তা আপনি আওনা থেকে পিকনা পর্যন্ত দেখেন, আমার জাতীয়তাবাদী দলের প্রতিটি সংগঠন আমি মনে করি যে শক্তিশালী সংগঠন হিসেবেই আমরা বিগত দিনে এই স্বৈরাচারের রক্তচক্ষুকে, ফ্যাসিস্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আমাদের কর্মসূচি আমরা সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে আমরা পালন করেছি। পালন করতে গিয়ে এই সরিষাবাড়িতে 242 থেকে 248টি মামলা হয়েছে। এদেরকে জামালপুর, ঢাকায় বিভিন্ন জায়গায় হাজিরা দিতে হয়েছে। আমরা 17 বছর এই কাজগুলা পাশাপাশি আমরা সংগঠনকে শক্তিশালী আমরা করেছি। জি, আমাকে আরেকটা বিষয় একটু বলবেন শামীম ভাই, যে এই যে আওয়ামী লীগ সরকার, তারা দীর্ঘ 17 বছর বিভিন্ন যে অপরাজনীতি বা সরকার পরিচালনাতে ব্যর্থ হয়ে তাদেরকে শেষ মুহূর্তে অপসারিত হতে হলো, এবং আওয়ামী লীগ সরকার আসার আগে বিএনপি কিংবা আপনার চাচার কথা বলছিলেন আপনি, ব্যারিস্টার সালাম তালুকদার, বিএনপি কিংবা ব্যারিস্টার সালাম তালুকদারের আমাদের এই জামালপুরের ভিতরে সরিষাবাড়ি উপজেলায়
যে উন্নয়নগুলো আছে, যদি 1 মিনিটে শুধু আমাদেরকে কিছু কিছু উন্নয়নের কথা আমাদেরকে একটু বলতেন, যেটা বিএনপির হাত ধরে এসেছে, আপনার চাচার হাত আমার ধরে। চাচা প্রথমে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আপনি দেখেন সারা সরিষাবাড়িতে আমরা যে বলি উন্নয়নের কর্ণধার আব্দুল সালাম তালুকদার, এই কথাটা যেমন আমরা বিএনপির স্লোগান হিসেবে বলি, এবং সরিষাবাড়ির সাধারণ মানুষও এটাকে স্লোগান হিসেবে না, এটাকে বিশ্বাস মনে করে, এবং তাদের বিগত দিনে আমার চাচার কার্যক্রম দেখে তারা আমাদের স্লোগানটাকে স্বাগত জানান। আমার চাচা যে সময়ে সরিষাবাড়িতে 79-এর 18ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, ওই সময় আমার চাচা সরিষাবাড়ি সহ জামালপুরের আরো 4টি ইউনিয়ন, দিকপাই ছিল, রশিদপুর ছিল, মেসনা ছিল, পিতপল্লা ছিল, 12টা ইউনিয়ন নিয়ে নির্বাচন করে উনি ওই সময়ে নির্বাচিত হয়েছিলেন, এবং আইন ও সংসদ বিষয়ক উনি প্রতিমন্ত্রী ছিলেন। তখন সরিষাবাড়ির রাস্তাঘাট ধুলোবালি ছাড়া আর কোনো কিছু ছিল না। দূর দূরান্ত থেকে মানুষ সেই জায়গা থেকে হেঁটে আসতে আমার হতো। চাচা প্রথমেই শুরু করেছেন দিকপাইতের সংযোগ রাস্তা সরিষাবাড়ি হ্যারিং বন্ডের মধ্যে দিয়ে হইল মানুষের যাতায়াতকে সহজ করার জন্য যা যা করণীয় রাস্তাঘাট। সালাম তালুকদার বিশাল মানুষ ছিলেন, তারপরে জিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সেই সুবাদে সরিষাবাড়ির রাস্তাঘাট, ধুলোবালির রাস্তাঘাটগুলোকে উনি শুরু করেছিলেন উন্নয়নের অগ্রযাত্রা এই সরিষাবাড়িতে। সেই ধারাবাহিকতা আমরাও যতবার দায়িত্বে ছিলাম, আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করি আমরা সরিষাবাড়ির উন্নয়ন এবং সরিষাবাড়ির মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আপনি প্রতিটা প্রতিষ্ঠানে যান, আমার চাচার সময় দেখবেন যে প্রতিটি প্রতিষ্ঠানে ছাত্রদের লেখাপড়ার সুবিধার্থে স্যারদের যাতে লেখাপড়ায় আগ্রহী স্যারেরা হন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে আগ্রহী হন, এই ব্যাপারে আমার চাচা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ব্যাপক সহযোগিতা করে উন্নয়নের করেছেন। ব্রিজ কালভার্ট যেগুলো একদম রিমোট এরিয়া ছিল, যেখান থেকে মানুষের সরিষাবাড়ি পর্যন্ত আসা দুষ্কর ছিল, উনি ব্রিজ কালভার্টের মধ্য দিয়ে মানুষের যাতায়াত যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছেন। উনি শুধু সরিষাবাড়ির উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না, জামালপুর জেলা তথা সারা বাংলাদেশের তার সময় রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে অদ্ভুত উন্নয়ন হয়েছে। একটু ভিন্ন দিকে যাব শামীম ভাই, যেহেতু আমরা অনেক সময় নিয়ে ফেলেছি। এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে, এই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের যে বিভিন্ন অপতৎপরতা, বিশেষ করে বিভিন্ন অগ্নিসংযোগ, অরাজকতা সৃষ্টি করা, এই সাধারণ যানমালের নিরাপত্তায় বিঘ্নিত করা, এই বিষয়টাকে আপনি রাজনীতির ভাষায় আপনি কিভাবে দেখছেন? আসলে বিগত সরকার যারা দেশ পরিচালনা করছে, বাংলাদেশে আওয়ামী লীগ, স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই দলটিকে মানুষ চিনে। মানুষ কিভাবে গ্রহণ করে সেটা আমি এইভাবে বলবো না। 5ই আগস্ট পলানোর মধ্য দিয়েই এ দেশের মানুষ, সারা বিশ্ববাসী বুঝতে পেরেছে যে দলকে স্বাধীনতার পরবর্তী সময়ে তাদের অপকর্ম কুকর্মের কারণে এবং লাস্টের 17 বছর দেশটাকে উন্নয়নের নাম নিয়ে একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে, যার কারণের জন্য এই দল সব সময় এই দেশের উন্নয়ন কতটুকু চেয়েছে তা আমি বলবো না, কিন্তু উন্নয়নের খাতা তাদের বড় না হলেও ষড়যন্ত্র এনারা অব্যাহত শুরু থেকে রেখেছে। এই দলটি যতদিন থাকবে, যে নামেই থাকুক, তাদের এই ষড়যন্ত্রগুলা আমি মনে করি থাকবে। এই ষড়যন্ত্রের সঙ্গে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম আমরা করেছি আর অন্য অন্য দল করেছে,
তাদের যদি কোনো রকমের সম্পর্ক না থাকে, তাহলে আমি মনে করি যে ষড়যন্ত্রের মাত্রা অনেক কমে আসবে। আগামী নির্বাচন নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব স্পষ্ট বলেছেন, কয়েকটি দল, সামান্য কয়েকটি দল একবার পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলেন, আবার পরবর্তী সময়ে এই আপনার কি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে আরেকটি পরিবেশ সৃষ্টি করতে চান, যে জিনিসটি প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে জিনিসটি পরিষ্কার করেছে। আমি মনে করি যে আগামী দিনে নির্বাচন হতে কোনো সংশয় নেই। আর যদি আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফাঁদে যদি কোনো রাজনৈতিক দল তাদের ভোটকে তাদের পক্ষে নিয়ে আনার জন্য যদি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে, তাইলে আগামী দিনে দেশের পরিবেশ ভয়াবহ হবে এবং এই দায়িত্বগুলো তাদেরকেই বহন করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি আলোকিত বাংলাদেশ, একটি সম্প্রীতিমূলক বাংলাদেশের আমরা প্রত্যাশায় আছি। আমি মনে করি যে আল্লাহ রহমত করবেন এবং যারাই ষড়যন্ত্র করছেন, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যারা আমরা ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা সোচ্চার রয়েছি। আমি আমার জেলার কথা বলতে পারি যে এখানে ষড়যন্ত্র করে, নতুন করে ষড়যন্ত্র করে এই দেশকে আর বিপদে ফেলার কোনো সুযোগ আমরা দিব না। সেক্ষেত্রে যদি আমি আপনাকে বলতে চাই, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত হওয়ার কোনো সুযোগ আসলে বাংলাদেশে আছে কিনা? আমি আপাতত মনে করতেছি, আর যা কিছু করতেছে এটা নোংরামি করতেছে। এই নোংরামি থেকে সরে গিয়ে বিগত দিনের ভুল ভ্রান্তির জন্য যদি ওনারা জনগণের কাছে কোনো কথা থাকে, সেইগুলো ওনাদের বলা উচিত। কিন্তু আমরা গত কয়েকদিন আগে আমি দেখলাম যে এই যে গণহত্যা হয়েছে, এটার জন্যে ওই দলের প্রধান কোনো ক্ষমা চাইবেন না। এটা তো সহনশীল রাজনীতির কথা হলো না। সহানুভূতি, রাজনীতিতে সহানুভূতি থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে। একটা সম্প্রীতির মধ্য দিয়ে, রাজনৈতিক সম্প্রীতির মধ্য দিয়ে একটি দেশ অগ্রসর হবে, যেখানে সারা বিশ্ব ভাবছে কি নিয়ে, আর আমরা এই দেশের ষড়যন্ত্রকারীরা ভাবতেছে কি নিয়ে। এটা আসলে আমার বোধগম্য না। যে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি শামীম ভাই, বিগত দিনে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেও রাজপথে বিভিন্ন সময় নেতাকর্মীদের নিয়ে অন্যায়ের প্রতিবাদ এবং রাজপথে কাঁপানোর যে একটা রাজনৈতিক ইতিহাস, সেটি আপনার রয়েছে এবং সেই জায়গাটিতে সাধারণ মানুষের আস্থা আপনি যথেষ্ট পরিমাণে অর্জন করতে পেরেছেন। অনেকের ভাষ্য মতে, যেমনটা আমরা সাধারণ মানুষের সাথে যখন মিশি, তারা বলে যে ব্যারিস্টার সালাম তালুকদারের জন্য যে মায়া, যে ভালোবাসা ছিল, ঠিক ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের জন্য সেই ভালোবাসা, সেই মায়া মহব্বত তাদের একটা সৃষ্টি হয়েছে। অনেক সময় আমরা এই কথাটা শুনে থাকি। সর্বশেষে যেটা আমি আপনাকে বলতে চাই, যে সেই সকল সাধারণ মানুষ যারা আপনাকে ভালোবাসে, যে সকল ভোটার আপনাকে ভোট দেবে কিংবা ভোট কেন্দ্রে আসবে, তারা যে এই যে আওয়ামী লীগের বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাদের ভিতরে কিছুটা শঙ্কা, ভয়, এগুলো সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আপনি ভোটারদের ভোট কেন্দ্রে কিংবা ভোটের জন্য প্রস্তুতি হওয়ার জন্য কি কোনো কিছু যদি আহ্বান করতে চান আমাদের মাধ্যমে? ভোটাররা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেন নাই। নতুন প্রজন্ম ভোটার হয়েছেন, ভোটের ব্যালটটাও অনেকেই দেখেন নাই। অধীর আগ্রহে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এই দেশের মানুষ, সরিষাবাড়ির মানুষ অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে কবে তাদের দীর্ঘদিনের বঞ্চিত ভোট আগামী দিনে তাদের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। আর সাধারণ মানুষের কথা যেটা বললেন, আমি সরিষাবাড়ির রাস্তাঘাটে যখন বের হই, আমার বাড়িতে, অফিসে যখন সাধারণ মানুষ আসে,
কে কোন দল করে, কে কোন কর্ম করে, সেটা আমার কাছে বড় বিষয় না। আমার কাছে বিষয়, আমি রাজনীতি করি, সেবাই যদি রাজনীতির প্রধান লক্ষ্য না হয়, তাহলে রাজনীতি যারা করবেন তাদের রাজনীতি করা উচিত না। আমি রাজনীতিটাকে একটা সেবামূলক কাজ হিসেবে বেছে নিয়েছি, যার জন্যে আমি সর্বস্তরের মানুষের সাথে আমি মেলামেশা, কথাবার্তা, কারো যদি কোনো বিপদ আপদ হয়, ন্যায়সঙ্গত কাজের পিছনে আমি থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি, যেটা আগামী দিনে অব্যাহত ইনশাল্লাহ।